তো ডার্টি গেম প্ল্যান সাজাই পেনাল্টি শুট আউটে নিয়ে যদি বিশ্বকাপ জিতে যাইতো তাহলে এই বিশ্বকাপের একবার রং রূপ অর্থ সব নষ্ট হয়ে যেত। এইভাবে খেলে এত নোংরা খেলে বিশ্বকাপ জেতা আসলে আর্জেন্টিনার সাথেও মানায় না বেসিক্যালি। তো যা হয়েছে ফুটবলের জাস্টিস হয়েছে আমি মনে করি। মাঠের খেলায় হেরে গেলে হাজারো কথার আর কোনো সব কিছু ভ্যালুলেস। আপনি বেশি জিতলে অভ্যাস খারাপ হয়ে যায় আর অপোনেন্টের মেজাজ খারাপ হয়ে যায়। কারণ আপনার টিম 90 মিনিটসে 0 শট অন টার্গেট রেজিস্টার্ড করছে। তো এটা আসলে এটার কোনো এক্সপ্লেনেশন হয় না, ট্যাকটিক্যাল ব্যাখ্যা তো হয়ই না। আর্জেন্টিনার টিমটা একটা পর্যায়ে আমি মনে করি যে পিকনিক মোডে চলে গেছিল। সত্যি বলতে ওই পিকনিক মুডটা একটা পর্যায়ে কাল হয়ে যায়। পাউ কুবার্সি যেটা সেভ দিছে আসলে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে অ্যামেজিং পারফর্মার, মানে ডিফেন্ডার হয়েও আসলে মানে ডিফেন্সের মেসি টাইপের ব্যাপার হয়ে গেছে আসলে। কত বিশ্বকাপে হয়, কত কিছুই হয়, কিন্তু এবারের বিশ্বকাপটা বোধহয় একটু আলাদা। কারণ মানে ওই আলোচনার কারণে এত আলোচনা, এত ঝড়। বিশ্বকাপ শেষ হয়ে গেছে, মাঝে একটা দিন পেরিয়ে গেছে, তারপরেও বোধহয় বিশ্বকাপে কেন কোন ঘটনা ঘটেছে এই আলোচনাগুলো চলছেই পুরো বিশ্বকাপ জুড়েই। হাবিবুর রহমান ভাই আমাদের সঙ্গে ছিলেন। বিশ্বকাপ জুড়ে আমরা অনেক টেকনিক্যাল আলোচনা করেছি, কিংবা বিশ্বকাপের মুহূর্তে যত ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই যে যেমন এখন আসলে ফকল্যান্ড ইস্যু নিয়ে আবার আলোচনা উঠছে, আর্জেন্টিনার ড্রেসিং রুমে কি হয়েছে এগুলো নিয়ে কাটাছেড়া চলছে, কিন্তু আসলে এই ব্যাপারগুলো আসলে অপ্রাসঙ্গিক। আর্জেন্টিনা ফাইনালে হেরেছে, নিজেদের খেলার কারণেই হেরেছে, এটাই আসলে মূল প্রাসঙ্গিক ব্যাপার। হাবিব ভাই, আসলে আমরা তো ফাইনালের পোস্ট ম্যাচ রিভিউ মিডফিল্ডের পর্দায় করিনি, মানে ওই দিকটাতে একপাশে রেখে আর্জেন্টিনার যে ভুলগুলো ছিল মানে এক্স্যাক্টলি ওইটা যদি আপনি একটু ডেলিভারেট করতেন। মাঠের খেলায় হেরে গেলে হাজারো কথার আর কোনো সব কিছু ভ্যালুলেস। এখন ধরেন আপনার টিম 90 মিনিটসে 0 শট অন টার্গেট রেজিস্টার্ড করছে। তো এটা আসলে এটার কোনো এক্সপ্লেনেশন হয় না, ট্যাকটিক্যাল ব্যাখ্যা তো হয়ই না। আবার যখন আপনি গোল খেলেন 115 মিনিটের পরে, তখন আপনি নিয়ারলি গোল স্কোর করে ফেলতেছেন এরকম একটা সিচুয়েশন, মানে 10 ম্যান নিয়ে। এবং সেটা আসলে পসিবল হচ্ছে আপনার দলে মেসি আছে, আর নাহলে তো মানে এইটাও পারতেন না। মেসি বল নিয়ে ভিতরে ঢুকছে, বল বানাইছে, প্লে মেক করছে, সেখান থেকে ক্রস গেছে, হেড গেছে, তারপরে কর্নার থেকে আবার রিবাউন্ডের শট ভলি হয়েছে, কিন্তু কিছুই অন টার্গেট থাকেনি। সেটাও ধরেন ওই যে পাউ কুবার্সি যেটা সেভ দিছে, আসলে আমরা এমিলিয়ানো মার্টিনেজকে যে ধরনের ক্রেডিট দেই যে লাস্ট মিনিট ওই সেভের জন্য, এটাও তো লাস্ট মিনিট সেভ। উনাই সিমন তো পজিশনেও ছিল না, ওন গোল হইতে বলের যে ধরনের ও যদি বডি পজিশনিং বাইরের দিকে না রাখতো তাহলে ওর পায়ে লেগেই গোল হয়। মানে এখন তো একটা টোকা লাগলে ভিতরে চলে হ্যাঁ, যায়, ওটা তো টোকা লাগলে, কিন্তু টেকনিকটা দেখেন, সে বডি পজিশনিং এমন ভাবে রাখছে বলটা যেন বাইরে যায়। তো এটাই ডিফেন্ডিং এর বেসিক। এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে অ্যামেজিং পারফর্মার, মানে ডিফেন্ডার হয়েও আসলে মানে ডিফেন্সের মেসি টাইপের ব্যাপার হয়ে গেছে আসলে। সত্যি বলতে মানে বল পায়ে খেলা, প্লে মেক করা ফ্রম দ্য ডিপ ডাউন প্লে মেকিং, যেটা স্পেনের খেলার একটা গুরুত্বপূর্ণ অংশ। সেন্টার ব্যাকরা যখন প্লে মেক করে তখন তারা এক্সট্রা মিডফিল্ডারের সুবিধা পায়। এই সুবিধা কাজে লাগাই তো মিডফিল্ডারের নাম নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো এই জিনিসটা যখন আপনি পান তখন আপনার মিডফিল্ডের সাথে বাকি যে কোনো মিডফিল্ডের পেরে ওঠা কঠিন হয়ে যায়। বল পায়ে যখন আপনি কমফোর্টেবল তখন আপনাকে ডিফেন্সিভলি ভাঙা অনেক কঠিন। সো স্পেন আসলে সেই কাজটাই করেছে। আর্জেন্টিনা চাইলেই স্পেনকে ভাঙতে পারতো না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে তারা চাইছেই শুট আউট। তো ডার্টি গেম প্ল্যান সাজাই পেনাল্টি শুট আউটে নিয়ে যদি বিশ্বকাপ জিতে যাইতো তাহলে এই বিশ্বকাপের একবার রং রূপ অর্থ সব নষ্ট হয়ে যেত। এইভাবে খেলে এত নোংরা খেলে বিশ্বকাপ জেতা আসলে আর্জেন্টিনার সাথেও মানায় না বেসিক্যালি। তো যা হয়েছে ফুটবলের জাস্টিস হয়েছে আমি মনে করি। এবং স্পেন টিমটা ইউরো জিতছে, ডিজার্ভিংলি ওয়ার্ল্ড কাপ উইনার, এতে কোনো সন্দেহ নেই। তবে একটা জায়গায় হচ্ছে এখানে মানে একটা অ্যাঙ্গেল যুক্ত হয় যে আসলে আর কি করলে আসলে গোল্ডেন বলটা পাওয়া যায়, এটার অ্যান্সার কোনো ফুটবল অ্যানালিস্ট বা যারা ফুটবলের ওই পলিটিক্যাল পার্টটার বাইরে তারা এটার অ্যান্সার কখনোই খুঁজে পাবে না। যারা পলিটিক্যাল পার্টটার ভেতরে আছে তারা হয়তো জানে কি কারণে কি হয়েছে, কোন ন্যারেটিভকে কিভাবে টক্কর দেওয়ার জন্য এটা সেট করা হয়েছে। এগুলা যারা ঠিক করে ওই সমস্ত নীতি নির্ধারকের কাজ, আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে আমরা যেটা জানি, সরল চোখে যেটা দেখি, সেটাতে মনে হয়েছে যে এটাকে একদমই আসলে ভিন্ন জাজমেন্টে করা হয়েছে। সেই জাজমেন্টটা কি বা কি ছিল, মানদণ্ড কি, সেটা ফিফা বলা আমরা জানি না। স্কালোনির প্রসঙ্গটা আসছে বারবারই। জি, স্কালোনির গত বিশ্বকাপে আমরা দেখছিলাম যে সে ম্যাকঅ্যালিস্টার বা এনজোর মতো তরুণদের ব্যবহার করে আপনাকে যারা বিশ্বকাপ দিয়েছে ইয়াংরা,
তাদেরকে আপনি এবার আর বিশ্বাস করেননি। আর্জেন্টিনা টিমটা একটা পর্যায়ে আমি মনে করি যে পিকনিক মুডে চলে গেছিল, সত্যি বলতে ওই পিকনিক মুডটা একটা পর্যায়ে কাল হয়ে যায়। কারণ দেখেন, আপনি যখন ফার্স্ট 45 মিনিটে কোনো শট রেজিস্টার করতে পারেননি, আপনি ফুল ডিফেন্সিভ মুডে আছেন, অলরেডি আপনার একজন সেন্টার ব্যাক ম্যাচ থেকে ছিটকে গেছেন, ওই সময়ে আপনার আরেকজন সেন্টার ব্যাকও এর পরবর্তীতে ইনজুরিতে পড়ছেন, তাকেও চেঞ্জ করে লাগছে। এখন আপনার ফুল ব্যাক মানে মন্টিয়েল ভালো খেলছিল, অ্যাটাকিংলি সে আস্তে আস্তে ভেতরে সারপ্রাইজিংলি, হ্যাঁ মানে সারপ্রাইজিংলি সে অ্যাটাক করার জন্য উঠতেছিল, মানে হি ওয়াজ কানেক্টিং ডিফেন্সিভলি, তাকে সলিড মনে হচ্ছিল। ট্যাগলিফিকো তো আসলে ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দি বেস্ট। তো এই সিচুয়েশনে তাইলে এই মলিনার সাপটা ছিল একদমই প্রশ্নবিদ্ধ জায়গায় যে এটা কেন আসলো। তাইলে তো আপনার তিনটা ডিফেন্সিভ সাপ শেষ হয়ে গেলে আপনার অফেন্সিভ সামনে আর কি চেঞ্জ করবে? দুইটা, রাইট। কিন্তু আর্জেন্টিনার অফেন্স হইলো একটা লাক্সারি, মিডফিল্ড এবং অফেন্স। তো মিডফিল্ডে আরো দুইটা চেঞ্জ করে তিনি অফেন্সটা শেষে, এবং লাস্ট স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকেও তিনি সাব করে সেনেসিকে নিয়েছেন। যেই বলটা আসলে পাউ কুবার্সির সাথে টাসেলে গেছে ওইটা ছিল সেনেসি, হ্যাঁ 2 নাম্বার। ইট ক্যান বি জুলিয়ান আলভারেজ, তাহলে সে অপোজিট ডাইরেকশন থেকেও আসতে পারতো, কারণ স্ট্রাইকার ইনস্টিংক্ট তো হচ্ছে গিয়ে ক্রস মিট করার ক্ষেত্রে স্ট্রাইকারদের পজিশন সেন্স, রাইট রাইট। সো এই সমস্ত কিছু ব্যাপার তো আছেই। হ্যাঁ মানে, এবং আর্জেন্টিনা যতগুলো ম্যাচে কামব্যাক করছে ওই সময় মেসির পাশাপাশি এই অ্যাটাকিং থ্রেট হিসেবে পেছন থেকে আলভারেজও আসছিল। সো এই 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 যে ব্লান্ডারগুলো আর কি, এগুলো ভুল থেকে আপনার শিখতে হবে। ধরেন একটা কন্টেন্ট আমার এরকম আসতেছে, যেটা মেবি শুটে বা এডিটে আছে, কন্টেন্টটা হলো এরকম: আপনি বেশি জিতলে অভ্যাস খারাপ হয়ে যায় আর অপোনেন্টের মেজাজ খারাপ হয়ে যায়। আপনি যখন টানা জিততে থাকবেন তখন আপনার অভ্যাস খারাপ হবে আর অপোনেন্টের মেজাজ খারাপ হবে, আর সেই জায়গাটা থেকে আপনাকে এবার অ্যাডজাস্ট করতে হবে, আবার শেষের শুরু করতে হবে। এটা আর্জেন্টিনার জন্য একটা লেসন, এবং আর্জেন্টিনার পরবর্তী জেনারেশন যারা সামনের দিকে আসবে বা তরুণদেরকে নিয়ে, মেসির মনে হয় শেষ, মেসি মনে হয় না থাকবে, আর মনে হয় না, কারণ আগামী 4 বছর পরে এই ফিজিক্যাল লেভেল ধরে রাখা অনেক কঠিন, এবং এই লেভেলে মেসি হয়তো চাইলেই পারতো, বাট মেসি মনে হয় একটা লাস্ট মেসেজ দিয়ে দিছে। আমি যতটুকু নিউজ পেয়েছি যে এই স্পেনের সাথে ম্যাচটাই ছিল তার ক্যারিয়ারের আর্জেন্টিনার জার্সিতে লাস্ট ম্যাচ, মনে হয় না আর মাঠে আসবেন। মানে আমি আরো একটা জায়গায় দেখলাম যে মেসি যেহেতু একবার রিটায়ারমেন্ট ঘোষণাই দিয়েছে, সে আর রিটায়ারমেন্টের ঘোষণা হয়তো দিবে না, বাট হি উইল বি আনএভেলেবল, মানে সে আর কখনোই ফিরবে না, এরকম একটা ব্যাপার হতে পারে। স্কালোনির একটা পয়েন্ট দিয়ে, মানে এখনই হট কোনো সিদ্ধান্ত দিবে না, হয়তো বাট আস্তে ইভেন্চুয়ালি একদিন জানাই দিবে, মানে ঠান্ডা ভাবে আর কি। স্কালোনির এখন যে পরিস্থিতি, আমরা সীমাবদ্ধতাও দেখলাম, ফাইনালে দেখেই ফেললাম, পুরো টুর্নামেন্টেও দেখেছি, কিন্তু সীমাবদ্ধতাটা মাইন্ডসেটে, যে আমি অ্যাটাকিং খেলবো না, আমি ডিফেন্সিভ খেলবো, এই মানে এটাকে একটা স্ট্র্যাটেজি বা কৌশল বানানো। মডার্ন ফুটবলে মানে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আপনার কাছে ভালো ডিফেন্ডার আছে, আপনি রাখেন, পেছনে রাখেন, এই জিনিসটা নিশ্চিত করেন আপনার গোলকিপারকে যাতে সবচেয়ে কম শট ফেস করতে হয়। এটাও তো খেলা, এইটাই একটা খেলা। উনাই সিমন অত ভালো গোলকিপার না যে গোল্ডেন গ্লাভস জেতার মতো পারফরমেন্স সে করে, সে তো বলই পায় নাই, পুরা টুর্নামেন্টে সে বলই পায় নাই। তাইলে আপনাকে বুঝতে হবে যে মানে গোল্ডেন গ্লাভসটা সেটা তার ওই পদবীর জোরে গোলকিপারের যে একটা পুরস্কার দিতে হয় সেই হিসাবে পাইছে, নাইলে তো ধরেন বেস্ট ডিফেন্ডার বা এই ধরনের কোনো পুরস্কার থাকলে পাউ কুবার্সি পায়। মানে এখানে তো তার আসলে ওভার ক্রেডিটের কিছু নাই, যে এমন কোনো একদম বিধ্বংসী কিছু সেভ দিছে, স্পেনের খাদের কিনারা থেকে বাঁচাইছে, এটা এখানে তো আসলে গোল্ডেন গ্লাভস ডিফাইন হয় না। গোল্ডেন গ্লাভস মানে যে গোলকিপার, সেক্ষেত্রে আমি মনে করি যে সবচেয়ে বেশি মানে ডিজার্ভিং হলো ভোজিনা, মানে গোল্ডেন গ্লাভসের। হ্যাঁ মানে যদি তারা আরো গোলকিপিং অ্যাট্রিবিউটস কে যদি আপনি ওইভাবে সামনে নিয়ে আসেন, এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেস্ট গোলকিপিং পারফর্মার হলো ভোজিনিয়া।